হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ পিয়া। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশের বেল আইকন প্রেস করে সেটিকে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রেখো। বাচ্চারা এখানে দেখো, আমরা কিন্তু ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপিএসআই, লেডি কনস্টেবল, আইসিডিএস ইন্টারভিউ, এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসিএস সমস্ত পরীক্ষার কিন্তু প্রস্তুতি নিতে আমাদের চ্যানেলে শুরু করে দিয়েছি। এবং আমাদের ফ্রি ক্লাস তোমরা জয়েন করতে পারো, যেটা চলছে আনএকাডেমিতে প্রত্যেক সোম থেকে শুক্র পর্যন্ত। ঠিক বিকেল 5টায় আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস উইথ এমসিকিউ সলভ, এবং ঠিক রাত 9টায় জিকে উইথ শর্ট ট্রিক। তাহলে শর্ট ট্রিক শিখতে অবশ্যই কিন্তু 9টার ক্লাস করতেই হবে। এবং বুধ এবং শুক্রবার আমরা আনএকাডেমি ডাব্লিউবিপিএসসি যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আছে সেখানে কিন্তু আমরা ক্লাস করিয়ে থাকি। এবং যখন তোমরা আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করবে, সেখানে আনলক কোড বা ইনভাইট কোড চাইলে তোমরা পিয়া ম্যাম দিলে সেটা একদম ফ্রি হয়ে যাবে। এরপর বলে দিই তোমাদের ইউটিউব ক্লাস রুটিন সম্পর্কে। জিকে সিরিজ থাকছে রোজ রাত 7টার সময়, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট থাকছে 8টার সময়, ডাব্লিউবিসিএস স্পেশাল ক্লাস থাকবে রোজ 9টার সময়, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স সানডে করে থাকবে 7:30টার সময়, শর্ট ট্রিক স্পেশাল সানডে থাকবে ঠিক রাত 9টার সময়। আমরা প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবেল আছি। আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ পিয়া, ফেসবুক পেজ স্টাডি উইথ পিয়া, এবং আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যাবে স্টাডি উইথ পিয়া নামে, এবং আমরা ইনস্টাগ্রামে আছি দ্য লিডার ভাইবস নামে। হ্যালো, ওয়েলকাম সবাইকে। আজকে আমি ডাব্লিউবিসিএস প্রিলিমস প্রিভিয়াস ইয়ারের ইকোনমিক্সের এমসিকিউ কনসেপ্ট ধরে ধরে আলোচনা করব। এটা কিন্তু পার্ট 2 ভিডিও। এর আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে পার্ট 1-এর ভিডিও, সেখানে 2020 সালের সমস্ত এমসিকিউ ইকোনমিক্সের উইথ কনসেপ্ট আলোচনা করা হয়েছে। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে এক্ষুনি ভিডিওটা দেখে নাও। আর এটা হচ্ছে পার্ট 2-এর ভিডিও। আর পার্ট 1-এর ভিডিওতে একটা আমি কোয়েশ্চেন দিয়েছিলাম, যেটা তোমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে বলেছিলাম। কোয়েশ্চেনটা হচ্ছে, প্রথম অর্থনীতিতে কে বা কারা নোবেল প্রাইজ পেয়েছিলেন? তো সেটার সঠিক উত্তর হয়ে যাবে র্যাগনার ফ্রিস এবং জন টিম্বারজন। এই দুজন কিন্তু একসাথে প্রথম অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো এবার এই পার্ট 2-এর ভিডিও আমি শুরু করছি। প্রথমে 2019 সালের কোয়েশ্চেনে চলে যাই। প্রথম কোয়েশ্চেন বলছে, জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায়? 4টে অপশান রয়েছে। 0 থেকে 5 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি, অপশান বি আছে 6 থেকে 15 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি, অপশান সি রয়েছে 16 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি, অপশান ডি রয়েছে 65 বছরের অধিক বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি। তো ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ 16 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি। এবারে এখানে এই যে বলছে জনসংখ্যার লভ্যাংশ, মানে এটাকে ইংলিশে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এর কনসেপ্টটা আমি বলি। যখন কোনো একটা কান্ট্রিতে 16 থেকে 64 বছর বয়স্কদের সংখ্যা অন্যান্য এজ গ্রুপের তুলনায় বেশি হবে, তখন কিন্তু বলা হবে যে ওই কান্ট্রিতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলে এসছে। ঠিক আছে, এই যে 16 থেকে 64 বছর উল্লেখ করছি, এই 16 থেকে 64 বছর বয়স্ক এই যে এজ গ্রুপটা, এই এজ গ্রুপটাকে বলা হয় ওয়ার্কিং এজ গ্রুপ, মানে যারা কাজ করছে। আর বাকি সমস্ত এজ গ্রুপটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট এজ গ্রুপ বা নন ওয়ার্কিং এজ গ্রুপ। এই 16 থেকে 64 বছর বয়সী মানুষদের সংখ্যা যখন কোনো একটা কান্ট্রিতে বৃদ্ধি পাবে, মানে কোনো একটা কান্ট্রিতে যখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলে আসবে, তখন সেই কান্ট্রিটার কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট ভালো হবে। ঠিক আছে, এবং এটা তখনই সম্ভব যখন সেই কান্ট্রিটার ফার্টিলিটি রেটটা কিন্তু কমবে, তখনই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কিন্তু আস্তে আস্তে সেই কান্ট্রিটা লাভ করতে পারবে। তো এটাই হয়ে গেল প্রথম কোশ্চেন। এবারে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় কোশ্চেনে। হ্যাঁ, দ্বিতীয় কোয়েশ্চেন বলছে, পিসিএ শব্দ সংক্ষেপটি কি মূল শব্দকে বোঝায়? মানে এখানে জানতে চাইছে যে পিসিএ এটার হচ্ছে ফুল ফর্মটা কি। তো
তো অপশন এতে বলছে পাবলিক কারেন্ট অ্যাকাউন্ট, অপশন বিতে বলছে প্রিন্সিপালস অফ কর্পোরেট অ্যাকাউন্ট, অপশন সিতে বলছে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, অপশন ডিতে বলছে পাবলিক চ্যানেল এজেন্সি। তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে, কালারটা একটু চেঞ্জ করে নিই, হ্যাঁ সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি, প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। এবার এই প্রম্পট কারেক্টিভ অ্যাকশন এই ব্যাপারটা কি সেটা আমি আলোচনা করে দিচ্ছি। দেখো আমরা জানি যে ভারতে সমস্ত ব্যাঙ্কগুলোকে কন্ট্রোল করে আরবিআই, ঠিক আছে। এবার অনেক সময় কি হয়, কিছু কিছু ব্যাংকের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে দাঁড়ায়। যেমন অর্থনৈতিক অবস্থা খারাপ বলতে যেমন আমরা বলতে পারি তাদের হয়তো প্রফিট যতটা হওয়ার কথা তাদের ততটা প্রফিট হচ্ছে না, তাদের এনপিএ বেড়ে যাচ্ছে, এই রকম নানান রকম প্যারামিটার রয়েছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে একটা ব্যাংক কিন্তু আস্তে 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 এমন জায়গায় যাচ্ছে যে হয়তো একসময় এসে ব্যাংকটা ডুবে যাবে। তো এই রকম অবস্থায় কি করা যায়, এই রকম অবস্থাটাকে হ্যান্ডেল করার জন্য যাতে ওই ব্যাংকটা ডুবে না যায়, আরবিআই এই প্রম্পট কারেক্টিভ অ্যাকশন এই কনসেপ্টটা নিয়ে এসছে। আরবিআই কি করে, এই সমস্ত ব্যাংকগুলো যেগুলো খুব খারাপ অবস্থা সেই সমস্ত ব্যাংকগুলোকে আরবিআই একটা স্পেশাল অ্যাটেনশনের মধ্যে রাখে এবং তাদেরকে এই পিসিএর মধ্যে যোগ করে, এবং যোগ করার ফলে কি হয় তাদের দিকে একটা স্পেশাল অ্যাটেনশন দেওয়া যায় এবং তাদের যে ইকোনমিক কন্ডিশনটা সেটা আরও কীভাবে বেটার করা যায় সেগুলোকে আরবিআই কিন্তু খেয়াল রাখে। তো বর্তমানে এই পিসিএর আন্ডারে অনেক ব্যাংকই রয়েছে, তার মধ্যে পাবলিক সেক্টর ব্যাংক যেমন ইউকো ব্যাংক রয়েছে পিসিএর আন্ডারে, এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক রয়েছে, তাছাড়া আরও অনেক ব্যাংক রয়েছে। আইডিবিআই ব্যাংকও কিন্তু পিসিএর আন্ডারে ছিল, কিন্তু এখন নেই আর, কয়েক বছর আগে আইডিবিআই ব্যাংকটাও ছিল, এখন তার অবস্থা আস্তে আস্তে উন্নতি হতে পিসিএ থেকে আইডিবিআই ব্যাংকে বের করে দিয়েছে আরবিআই। তো এই হয়ে গেল 2 নম্বর কোশ্চেন। এরপর চলে যাচ্ছি 3 নম্বর কোশ্চেনে। আচ্ছা 3 নম্বর কোশ্চেন বলছে ইসিএফ কি। তো 4টে অপশান আছে, ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক, বি বলছে ইকুইটি ক্যাশ ফ্লো, সি বলছে এন্টিটি কনসেপ্ট ফান্ড এবং ডি বলছে ওপরের কোনোটিই নয়। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক, মানে অপশান এ। তো এই ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক এই ব্যাপারটা একটু বলি। দেখো সমস্ত ইনস্টিটিউশন বা ব্যাংক যাই বলো, এমনকি আরবিআইয়ের কথাও আমি বলছি, এই সমস্ত ব্যাংক এবং আরবিআই এদেরকে কিন্তু কিছু ক্যাপিটাল রিজার্ভ করে রাখতে হয়, যাতে ফিউচারে কোনো খারাপ সিচুয়েশন আসলে ওই যে জমিয়ে রাখা ক্যাপিটালটা তারা ইউজ করতে পারে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য। অনেক সময় ব্যাংকের অনেক রকমের খারাপ সিচুয়েশন আসতে পারে, তো সেই সিচুয়েশনগুলোকে যাতে ফিউচারে ঠিকভাবে তারা হ্যান্ডেল করতে পারে সেই জন্য কি করা হয় না, তাদেরকে ব্যাংকগুলোকে এবং আরবিআইকেও কিছু কিছু ক্যাপিটাল তারা রিজার্ভ করে রাখে এই আনফরচুনেট সিচুয়েশনের জন্য। তো এবার এই যে ক্যাপিটালগুলো যেগুলো রিজার্ভ করে রাখছে সেই ক্যাপিটালগুলোকে কিন্তু বলছে ইকোনমিক ক্যাপিটাল। এবার এখানে বলেছে ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে যে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যেটার মাধ্যমে ঠিক করা হবে কোন ব্যাংকের কি অবস্থা এবং তাকে কতটা ক্যাপিটাল রিজার্ভে রাখতে হবে, সেই যে কোন ব্যাংকে কতটা ক্যাপিটাল রিজার্ভ করে রাখতে হবে এই যে ব্যাপারটা পুরো প্রসেসটাকে ঠিক করা, এই প্রসেসটা যেটার মাধ্যমে করা হচ্ছে তাকেই হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক বলা হচ্ছে। তো এটা গেল 3 কোয়েশ্চেন। এরপর চলে যাচ্ছি 4 নম্বর কোয়েশ্চেনে। 4 নম্বর কোয়েশ্চেন বলছে ফিসকাল ঘাটতি হলো, ফিসকাল ঘাটতি মানে ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট কি? অপশন এ বলছে রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্ট মাইনাস মোট ব্যয়। অপশন বি বলছে বাজেট ঘাটতি প্লাস সরকারের বাজার থেকে ঋণ এবং দায়, এবং অপশন সি বলছে প্রাথমিক ঘাটতি প্লাস সুদ প্রদান। অপশন ডি বলছে ওপরের সবগুলি। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, মানে এই 4টাই কিন্তু হবে। তো এটা কিভাবে হবে এটা আমাকে একটু করে দেখাতে হবে।
ঠিক আছে। তো প্রথমেই আমি বলি যে বাজেট ডেফিসিট কথাটার অর্থ কী। তো আমাদের যে প্রত্যেক বছর যেটা বাজেট পেশ করা হয়, সেই বাজেটে এক্সপেন্ডিচার এবং রিসিপ্ট দু রকম ভাগ থাকে। তো যখন দেখা যাচ্ছে যে এই এক্সপেন্ডিচারটা রিসিপ্টের থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন সেটাকে ঘাটতি বলা হচ্ছে। এবং এই যে এক্সপেন্ডিচার আর রিসিপ্টের মধ্যে যে ডিফারেন্সটা, সেটাই হয়ে যাচ্ছে বাজেট ডেফিসিট। এবার বাজেট ডেফিসিট আবার নানান রকমের হতে পারে, যেমন ফিসকাল ডেফিসিট হয়, রেভিনিউ ডেফিসিট হয়, প্রাইমারি ডেফিসিট হয়। তো তার মধ্যে আমাদেরকে জানতে হবে এই কোয়েশ্চেনের ভিত্তিতে, সেটা হচ্ছে ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট হচ্ছে টোটাল যে এক্সপেন্ডিচার সেটা এবং টোটাল রিসিপ্ট এক্সক্লুডিং লোন অ্যান্ড বরোয়িং, এবং এই দুটোর যে ডিফারেন্স, এইটাকে বলা হচ্ছে ফিসকাল ডেফিসিট। এটা আমি করে দেখাচ্ছি, নাহলে ঠিকভাবে বোঝা যাবে না। আমি কয়েকটা পেজ পরে চলে যাচ্ছি, দিয়ে করে দেখাচ্ছি পুরোটা। হ্যাঁ, তো প্রথমে আমি লিখছি যে বাজেট ডেফিসিট শর্টে লিখছি। বাজেট ডেফিসিট মানে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট। এখানে টোটাল বলতে আমি বোঝাচ্ছি যে ক্যাপিটাল এবং রেভিনিউ দুটোই কিন্তু ইনক্লুডেড থাকে টোটালের মধ্যে। তো যখনই আমি টোটাল বলবো, তখনই ওটা বুঝে নিতে হবে যে এটার মধ্যে রেভিনিউও রয়েছে এবং ক্যাপিটালও রয়েছে। এটা হয়ে গেল বাজেট ডেফিসিট। এবার ফিসকাল ডেফিসিট মানে কি? টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট, এখানে একটা ব্র্যাকেট হবে, মাইনাস লোন। তো টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট মাইনাস লোন। গভর্নমেন্ট যে মার্কেট থেকে লোনটা নিচ্ছে, সেটাকে আমরা সেটাও তার রিসিপ্টের খাতায় জমা হচ্ছে, তো সেটাকে আমরা রিসিপ্ট থেকে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে যেটা পড়ে থাকছে, তার সঙ্গে আমরা যদি টোটাল এক্সপেন্ডিচারের ডিফারেন্সটা নিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ফিসকাল ডেফিসিট। তো এটাকে আমরা ভাঙলে কি দাঁড়াচ্ছে? টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট প্লাস লোন। এটা একটা অপশানে রয়েছে। আর সঙ্গে এই দেখো এখানে যেটা রয়েছে যে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট। এটা এক্ষুনি আমরা এর আগে কি দেখলাম? টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট মানে বাজেট ডেফিসিট। তাহলে আমার এই যে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট, সেটার জায়গায় আমরা কি লিখতে পারি? বাজেট ডেফিসিট প্লাস লোনটা যেমন ছিল পড়ে থাকছে। এটা একটা অপশানে রয়েছে। তো এটা হয়ে গেল আরেক ধরনের ফিসকাল ডেফিসিটের আরেক ধরনের। এই তিন ধরনের ভাবে এইভাবে যে কোনো একটা অপশানে আসতে পারে। তো আরও একটা যেটা অপশানে রয়েছে, সেটা আমি দেখাচ্ছি নেক্সট পেজে। আচ্ছা, প্রাইমারি ডেফিসিট মানে কি হয়? ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। শর্টে লিখলাম ইন্টারেস্ট পেমেন্ট মানে হচ্ছে, ধরো গভর্নমেন্ট লোন নিয়েছে কোনো, এবার তার উপর তো তাকে সুদ দিতে হবে। ওই যে সুদটা বা ইন্টারেস্টটা পে করতে হবে গভর্নমেন্টকে, সেটাকে কিন্তু বলছে ইন্টারেস্ট পেমেন্ট। তাহলে ফিসকাল ডেফিসিট থেকে ইন্টারেস্ট পেমেন্ট বাদ দিলে আমরা যেটা পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি ডেফিসিট। তো এখান থেকে আমরা ঘুরিয়ে কি লিখতে পারি না? ফিসকাল ডেফিসিট সমান প্রাইমারি ডেফিসিট প্লাস ইন্টারেস্ট পেমেন্ট। এটাও কিন্তু অপশানে রয়েছে।
তো আমরা যে ফিসক্যাল ডেফিসিটের পরপর যে লাইনগুলো আমি লিখলাম যে কোনোটা কিন্তু অপশানে দিয়ে আসতে পারে এবং প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। তো যেহেতু সবগুলোই অপশানে রয়েছে তাই সবকটি ঠিক এখানে উত্তর হয়ে যাচ্ছে। এরপর নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট 5 দাগের কোয়েশ্চেন বলছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ব্যয় কোন বিভাগে পড়ে। এখানে কোন বিভাগে পড়ে এইটা কোশ্চেনটা হবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ব্যয় কোন বিভাগে পড়ে। তো অপশন রয়েছে 4টে। অপশন এ বলছে পরিকল্পনা খাতে ব্যয়, অপশন বি বলছে পরিকল্পনা বহির্ভূত খাতে ব্যয়, অপশন সি বলছে লাভজনক খাতে ব্যয় এবং অপশন ডি বলছে উপরের কোনোটিই নয়। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, অর্থাৎ পরিকল্পনা বহির্ভূত খাতে ব্যয়। তো এখানে যে বলছে পরিকল্পনা বহির্ভূত খাত, এটা মানে হচ্ছে নন প্ল্যান এক্সপেন্ডিচার, মানে ইংলিশটা হচ্ছে। আর পরিকল্পনা খাতে ব্যয় মানে হচ্ছে প্ল্যান এক্সপেন্ডিচার। এই প্ল্যান এক্সপেন্ডিচার আর নন প্ল্যান এক্সপেন্ডিচার এইটা দু রকমের এক্সপেন্ডিচার হয় গভর্নমেন্টের। তো এই যে প্ল্যান এক্সপেন্ডিচার বলছে, প্ল্যান এক্সপেন্ডিচার মানে হচ্ছে এর কথাটার মধ্যেই উত্তরটা রয়েছে, অর্থাৎ যে সমস্ত এক্সপেন্ডিচারগুলো সরকার আগে থেকে পরিকল্পনা করে তারপর কিন্তু এক্সপেন্ডিচারটা করছে। যেমন কৃষি খাতে ব্যয়, এডুকেশনে ব্যয়, হেলথে ব্যয়, এইগুলো কিন্তু যে ব্যয়গুলো করছে এগুলো কিন্তু দেখবে যে বাজেটে কিন্তু উল্লেখ করা থাকে যে কৃষি খাতে এই বছর এইটা এক্সপেন্ডিচার হবে, এডুকেশনে এত এক্সপেন্ডিচার হবে, হেলথে এত। তো এইগুলো আগের থেকে প্ল্যান করা থাকে, এগুলো আগের থেকে প্ল্যান করে তারপর কিন্তু সরকার ব্যয় করছে। এবং তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই যে প্ল্যান এক্সপেন্ডিচারগুলো এগুলো এমন সব খাতে ইউজ করা হয়, এমন জায়গায় এগুলোকে খরচ করা হয় যেগুলো প্রোডাক্টিভ। মানে প্রোডাক্টিভ বলতে এই যে আমরা এডুকেশনের জন্য খরচা করছি, এটা একটা প্ল্যান এক্সপেন্ডিচার এবং এটা একটা প্রোডাক্টিভ দিক। এডুকেশন দিলে স্বভাবতই ইনডাইরেক্টলি বলতে পারি ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। তো ঠিক আছে, হেলথ রিলেটেড, কৃষি খাতে ব্যয়, এগুলো সব হচ্ছে প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে পড়ছে। অন্যদিকে নন প্ল্যান এক্সপেন্ডিচার এগুলো কিন্তু কোনো প্ল্যান করা থাকে না এবং এই খরচগুলো কোনো প্রোডাক্টিভ সেক্টরেও ইউজ করা হয় না। যেমন এখানে যেটা রয়েছে 5 দাগের কোয়েশ্চেনে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ব্যয়। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য মানে ধরো গভর্নমেন্টের যারা এমপ্লয়ি আছে তাদেরকে স্যালারি দিতে হবে, তাদেরকে পেনশন দিতে হবে, এগুলো কিন্তু প্রোডাক্টিভ নয়, এটা সরকারের খরচাই হয়ে যাচ্ছে, প্রোডাক্টিভ নয়। এবং এটাকে প্ল্যান করেও কিন্তু সরকার খরচা করছে না, আগের থেকে প্ল্যান করা থাকে না। তো এইগুলো চলে যাচ্ছে পরিকল্পনা বহির্ভূত খাতে, মানে নন প্ল্যান এক্সপেন্ডিচার এগুলো। তো এই গেল হচ্ছে 5 দাগের কোয়েশ্চেন। এরপর চলে যাচ্ছে 6 কোয়েশ্চেনে। 6 কোশ্চেন বলছে ওম্বাডসম্যান প্রতিষ্ঠানের সূত্রপাত হয় অপশন এ ডেনমার্কে, অপশন বি সুইজারল্যান্ডে, অপশন সি সুইডেনে, অপশন ডি হচ্ছে ফ্রান্সে। তো এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি সুইডেন। এবার বলি ওম্বাডসম্যানের কথা। তো ওম্বাডসম্যান মানে হচ্ছে এমন একটা অথরিটি যেটা দেশে কোথায় কি কারাপশন হচ্ছে সেইগুলো দেখবে এবং তার বিরুদ্ধে যা যা স্টেপ নেওয়ার সেগুলো নেবে। এই যে ওম্বাডসম্যান এই কনসেপ্টটা কিন্তু প্রথম সুইডেন নিয়ে এসেছিল। প্রথম সুইডেন ভেবেছিল যে এরকম একটা অথরিটি থাকা দরকার যে শুধুমাত্র কোথায় কি কারাপশন হচ্ছে সেগুলোর দিকে নজর রাখবে। কারণ আমাদের যদি দেখো জুডিশিয়ারি, সেটা অনেকটা টাইম লেগে যায়, কিন্তু এই যে আমাদের পুরো সিস্টেমটাকে আমরা যদি কারাপশন ফ্রি না করতে পারি তাহলে কিন্তু সব দিকে সমস্যা। সো এই কারাপশনটাকে ফ্রি করার কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তার জন্য একটা সেপারেট অথরিটি থাকা দরকার। এইটা ভেবে সুইডেন এই ওম্বাডসম্যানের এই যে কনসেপ্টটা সেটা নিয়ে এসেছিল। এবার ওই সুইডেনের কনসেপ্ট থেকে সুইডেন ওম্বাডসম্যান যেটা প্রথম সেটা চালু করে তাদের দেশে এবং তারপর আস্তে আস্তে বাকি সমস্ত কান্ট্রি কিন্তু এই কনসেপ্টটা সুইডেন থেকে নিয়ে তাদের নিজেদের দেশেও ওম্বাডসম্যানের প্রক্রিয়াটা চালু করে। এবারে আমাদের দেশেও কিন্তু ওম্বাডসম্যান রয়েছে।
ইন্ডিয়াতে ওম্বাডসম্যানকে বলা হচ্ছে লোকপাল, মানে আমাদের দেশে যে লোকপাল থাকে, এই কয়েক বছর আগে লোকপাল, প্রথম লোকপাল যিনি হলেন পিনাকী চন্দ্র ঘোষ, এই যে লোকপাল পোস্টটা আমাদের দেশে, এটা কিন্তু ওম্বাডসম্যানেরই পোস্ট। লোকপাল এবং ওম্বাডসম্যান একই, শুধুমাত্র ইন্ডিয়াতে এটাকে লোকপাল বলা হচ্ছে, আর কিছু না। তো কাজও এক, ওম্বাডসম্যানের যা কাজ লোকপালেরও তা কাজ। লোকপাল আমাদের ইন্ডিয়াতে যত পাবলিক সার্ভেন্ট রয়েছে তারা কোথায় কি কারাপশন করছে, কি এই সমস্ত খোঁজ খবর চালাবে লোকপাল এবং তাদের বিরুদ্ধে স্টেপ নেবে, এইটা হচ্ছে লোকপালের কাজ। এমনকি প্রাইম মিনিস্টারও কিন্তু লোকপালের আওতায় পড়ে। প্রাইম মিনিস্টারও যদি কোনো কারাপশনের সঙ্গে যুক্ত হয় সেটাও কিন্তু লোকপাল দেখবে এবং তার বিরুদ্ধে স্টেপ নেবে। তো এই হলো হচ্ছে ওম্বাডসম্যানের কনসেপ্ট। এরপর চলে যাচ্ছি 7 কোশ্চেনে। 7 কোশ্চেন বলছে, জিএনপি ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না? অপশন এ সরকার দ্বারা পণ্য ক্রয়, অপশন বি বেসরকারি বিনিয়োগ, অপশন সি নাগরিকদের মাথাপিছু আয়, অপশন ডি নেট বৈদেশিক বিনিয়োগ। এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, অর্থাৎ নাগরিকদের মাথাপিছু আয়। তো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি এটা কি? দেখো, কোনো একটা কান্ট্রির, যখন কোনো একটা কান্ট্রির যে সমস্ত রেসিডেন্টস রয়েছে বা সেই সমস্ত কান্ট্রির মানুষজন যারা, তারা শুধুমাত্র তাদের যে কোনো একটা কান্ট্রির সমস্ত নাগরিক দ্বারা উৎপন্ন ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসের গ্রস ভ্যালুটাকে জিএনপি বলা হয়। জিএনপির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সেই কান্ট্রির যারা নাগরিক তাদেরকেই ধরা হয়। সেই নাগরিক দেশেও থাকতে পারে, দেশের বাইরে হয়তো নাগরিক আছে তাও থাকতে পারে, তাদের সবার যে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসটা দাঁড়াচ্ছে সেটার গ্রস ভ্যালুটাকে জিএনপি বলা হয়। তো এখানে নাগরিকদের মাথাপিছু আয়, এটা জিএনপির মধ্যে কাউন্ট করার তো কিছু নেই, যাই হোক, তো সেটা এই জন্যে এখানে রাইট অ্যান্সার হয়ে গেল। এরপর চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট বলছে 8 কোয়েশ্চেন বলছে, ফিনান্সিয়াল ইনক্লুশন রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে বোঝায় অপশন এ নতুন অন্তর্ভুক্ত গ্রাহকদের বর্ধিত গ্রাহক সুরক্ষা, অপশন বি সহজলভ্য এবং দ্রুত অভিযোগ প্রশমিত ব্যবস্থা, অপশন সি ফিনান্সিয়াল লিটারেসির জন্য বর্ধিত প্রচেষ্টা, অপশন ডি ওপরের সবগুলি। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ফিনান্সিয়াল লিটারেসির জন্য বর্ধিত প্রচেষ্টা। এবার ফিনান্সিয়াল ইনক্লুশন এই ব্যাপারটা একটু বলি। দেখো, ব্যাংকিং সার্ভিস যেটা আমাদের রয়েছে কান্ট্রিতে, ব্যাংকিং সার্ভিসটা যাতে সবাই সমানভাবে ভোগ করতে পারে সেটা কিন্তু নিশ্চিত করা হচ্ছে এই ফিনান্সিয়াল ইনক্লুশনের মূল এম বা মূল অর্থ বলতে পারো। ফিনান্সিয়াল ইনক্লুশন মানেই হচ্ছে ব্যাংকিং সার্ভিসটা যাতে সব দিকে পৌঁছায় এবং সমানভাবে পৌঁছায়, সে গ্রামে হোক, প্রত্যন্ত গ্রামে হোক বা কোনো ট্রাইবাল এরিয়া, সমস্ত দিকে, কোনো বিজনেসম্যান হোক, কোনো কোম্পানি হোক, সবাই যাতে ব্যাংকিংয়ের সুবিধাটাকে ভোগ করতে পারে, সেটাই হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশন। তো ফিনান্সিয়াল ইনক্লুশন এটা রিজার্ভ ব্যাংক এটাকে কন্ট্রোল করে এবং এটা সঠিক অ্যান্সার, ফিনান্সিয়াল লিটারেসি এর জন্য বর্ধিত প্রচেষ্টা। তো এরপর চলে যাচ্ছি নেক্সট 9 দাগ বলছে, কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয়ে অন্তর্ভুক্ত নয় এর মধ্যে কোনটি? অপশন এ আছে প্রতিরক্ষা ব্যয়, অপশন বি বলছে ইকোনমিক সার্ভিসের উপর ব্যয়, অপশন সি বলছে সোশিয়াল এবং কমিউনিটি সার্ভিসেস এর উপর ব্যয়, অপশন ডি বলছে রাজ্যগুলিকে অনুদান। তো এর সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন এ প্রতিরক্ষা ব্যয়। প্রতিরক্ষা মানে ব্যয় মানে যেটা ডিফেন্সের ক্ষেত্রে যেটা খরচা হচ্ছে সেটাকে বলছে প্রতিরক্ষা ব্যয়। আচ্ছা, এখানে বলেছে উন্নয়ন ব্যয়। দেখো, উন্নয়ন ব্যয় একটা হয় মানে যেটা ডেভেলপমেন্ট
তো ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার যেটা হয় সেটাই কি হয়, যে কান্ট্রির ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থাৎ ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারে আমরা যেগুলো ব্যয় করি সেগুলোতে কান্ট্রির মানে কান্ট্রির ইকোনমিটা ডেভেলপ করছে। তো যেমন আমরা ধরতে পারি যে এই যে হেলথে ব্যয় করা বা কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এগুলো কিন্তু কান্ট্রির ইকোনমিটা বেটার করছে। তো এইগুলো হয়ে যাচ্ছে উন্নয়ন ব্যয় বা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। আর নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারে কিন্তু উল্টোটা হচ্ছে, যে এটা কিন্তু কোনো ইকোনমিক ডেভেলপমেন্ট করছে না, তো সেগুলো চলে যাচ্ছে নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের ক্ষেত্রে। তো এটা গেল এই কোয়েশ্চেনটা। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন 10-এর দাগে বলছে মানবিক উন্নয়ন সূচক মানে যেটা HDI অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI এর এই সূচকটা প্রথম ব্যবহৃত হয় কত সালে? অপশন এ 1980 সালে, অপশন বি 1990 সালে, অপশন সি 1995 সালে এবং অপশন ডি 2000 সালে। তো এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি 1990 সালে। তো HDI এটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এর যে কনসেপ্টটা সেটা প্রথম দিয়েছিলেন দুইজন বিজ্ঞানী, মেহবুব উল হক এবং ইনজে খান। এই দুজন বিজ্ঞানী প্রথম HDI এর কনসেপ্টটা দেন, আর এই কনসেপ্টটাকে আরও বেশি করে ডেভেলপ করেন বিজ্ঞানী অমর্ত্য সেন। এবং এই যে HDI ভ্যালুটা এটা 1990 সাল থেকে প্রকাশিত হচ্ছে, সেটা এখানে উত্তরে বোঝা যাচ্ছে। আর এটা 3টে প্যারামিটারের উপর নির্ভর করে কোনো কান্ট্রির HDI ভ্যালু নির্ধারণ করা হয়। এক হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, 2 হচ্ছে এডুকেশন ইন্ডেক্স এবং 3 হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং ইন্ডেক্স। এই 3টে প্যারামিটারের উপর ভিত্তি করে সমস্ত কান্ট্রিকে HDI ভ্যালু তাদের নির্ধারণ করা হয়। এরপর চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট 11 দাগের কোয়েশ্চেন বলছে ভারতীয় অর্থনীতিতে সেবা ক্ষেত্রে, এবার অপশানগুলো বলছে। অপশান এ জিডিপির 34%-এর বেশি উৎপাদিত হয়, অপশান বি বলছে হ্যাঁ, তো 11 দাগের কোশ্চেন বলছে ভারতীয় অর্থনীতির সেবা ক্ষেত্র মানে টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর। অপশন এ জিডিপির 34%-এর বেশি উৎপাদিত হয়, অপশন বি জিডিপির 40%-এর বেশি উৎপাদিত হয়, অপশন সি জিডিপির 42%-এর বেশি উৎপাদিত হয়, অপশন ডি 50%-এর বেশি উৎপাদিত হয়। এবারে আমরা সবাই জানি, আচ্ছা এখানে আগে অ্যান্সারটা বলে দিই। অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের অপশন ডি, অর্থাৎ জিডিপির 50%-এর বেশি উৎপাদিত হয়। এবারে আমরা সবাই জানি যে অর্থনীতিতে 3টে সেক্টর আছে, একটা প্রাইমারি সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর আর একটা টার্সিয়ারি বা সার্ভিস সেক্টর। এবং টার্সিয়ারি বা সার্ভিস সেক্টরের মধ্যে ব্যাংকিং, ট্যুরিজম, ট্রান্সপোর্টেশন এগুলো সব পড়ে যাচ্ছে। এবং এই যে টার্সিয়ারি বা সার্ভিস সেক্টর, এটা কিন্তু আমাদের জিডিপির 50%-এরও বেশি কভার করছে এই টার্সিয়ারি বা সার্ভিস সেক্টরটা। আর যেটা প্রাইমারি সেক্টর, সেই প্রাইমারি সেক্টরে কিন্তু ভারতবর্ষের প্রায় 50%-এর বেশি মানুষজন প্রাইমারি সেক্টরে কিন্তু কাজ করে। তো এটা হয়ে গেল 11 দাগের কোশ্চেন। এবার চলে যাচ্ছি নেক্সট 12 দাগ বলছে বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে এ রাষ্ট্রসংঘ, বি এশিয়ার উন্নয়ন ব্যাংক, সি বিশ্ব ব্যাংক এবং ডি হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ বিশ্ব ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংক। এই যে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বা বিশ্ব উন্নয়ন রিপোর্ট, এটা একটা হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট, প্রতি বছর এটা ওয়ার্ল্ড ব্যাংক বের করে এবং বিভিন্ন কান্ট্রির কেমন কি ডেভেলপমেন্ট হয়েছে সেটা আমরা কিন্তু এই রিপোর্টটা থেকে বুঝতে পারি। এবং ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় না ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার। এরপর নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে জনগণনা 2011 অনুসারে ভারতবর্ষে 35 বছরের কম বয়সী জনসংখ্যার ভাগ হলো অপশন এ
50%, অপশন বি 55%, অপশন সি 60%, অপশন ডি 65%। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি 65%। এখানে কিন্তু জনগণনা 2011 অনুসারে বলেছে 65%, কিন্তু অ্যাকচুয়াল যেটা ভ্যালু সেটা হচ্ছে 64.8%। ঠিক আছে, তো 65% যেটা কাছাকাছি থাকবে সেটাই উত্তর করতে হবে। তো সেক্ষেত্রে অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছি নেক্সট। 14 দাগের কোশ্চেন বলছে ভারতের অকৃষিজাত আয়কর, অপশন এ বলছে কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলিকে পুরোপুরি দিয়ে দেয়, অপশন বি বলছে রাজ্য ধার্য করে, এবং অপশন সি বলছে কেন্দ্র ধার্য করে ও পুরোপুরি নিয়ে নেয়, অপশন ডি বলছে কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, অর্থাৎ কেন্দ্র ধার্য করে এবং রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়। আচ্ছা, এখানে অকৃষিজাত আয়কর বলেছে, মানে এগ্রিকালচার বা কৃষিটা বাদ দিয়ে যে সমস্ত ইনকাম ট্যাক্সগুলো আসছে। তো যে এগ্রিকালচার বাদ দিয়ে যে সমস্ত ইনকাম ট্যাক্সগুলো, যে সমস্ত ক্ষেত্র থেকে ইনকাম ট্যাক্সগুলো পাওয়া যাচ্ছে, সেই সমস্ত ইনকাম ট্যাক্সগুলো কেন্দ্র ধার্য করে এবং সেগুলো রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কিন্তু ভাগ হয়ে যায়। আর এই ভাগটা কিন্তু ফিনান্স কমিশনের রেকমেন্ডেশনের ভিত্তিতে হয়। এই হয়ে গেল এই 14 দাগের কোয়েশ্চেন। এরপর চলে যাচ্ছি 15 কোয়েশ্চেনে, এবং এটা আজকের লাস্ট কোয়েশ্চেন। 15 কোয়েশ্চেন বলছে পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে? এ কলকাতা, বি পূর্ব মেদিনীপুর, সি বর্ধমান, ডি উত্তর 24 পরগনা। এর সঠিক উত্তর হয়ে যাবে এ কলকাতা। এখানে HDI অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ওয়েস্ট বেঙ্গলের কিন্তু 0.49%, এবং ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলোর মধ্যে সবথেকে বেশি HDI রয়েছে কলকাতার, এবং সবথেকে কম HDI কিন্তু রয়েছে মালদা ডিস্ট্রিক্টের। তো এই হয়ে গেলো 15টা কোয়েশ্চেন আজকের, এবং নেক্সট যা যা কোয়েশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ারের, নেক্সট পার্ট 3 এর ভিডিওতে সেই কোয়েশ্চেনগুলো আমি নিয়ে আসবো এবং আলোচনা করব। আর একটা এক্সট্রা কোয়েশ্চেন আমি বলছি, সেটার উত্তর তোমরা যাদের জানা থাকবে তারা কমেন্টের মাধ্যমে জানাবে। ফাদার অফ ইন্ডিয়ান 5-year প্ল্যান কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান 5-year প্ল্যান কাকে বলা হয়? এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং স্টাডি উইথ পিয়া চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।